এমন কথা বলো না প্লিজ। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমিই তো আমার সব। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? ছি নীল, ছি। এই নোংরা কথাটা তুমি আমাকে বলতে পারলে? জানো ফারহান আমাকে কত ভালোবাসে। শুধু তোমার জন্য আমি ওর ভালোবাসাকে কোনো দাম দিই নাই, আর তুমি আমাকে এইসব কথা বললে? যাও, তোমার মতো এমন নোংরা স্বভাবের ছেলে আমার দরকার। আজকের পরে তুমি আর আমাকে ফোন দিবে। বলে সোহানা ফোনটা কেটে দিল আর কান্না করতে লাগলো বারান্দায় বসে। আর ফারহান ঘরের ভেতর থেকে সোহানার কথাগুলো শুনছিল। সোহানা সেখানে বসে বসে অনেক কান্না করছে, আর ফারহান মন চাচ্ছে সোহানাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিতে। কিন্তু ফারহান যে সোহানার প্রতি দুর্বল হলে চলবে না, কঠোর হতে হবে, ওকে অনেক কষ্ট দিতে হবে, ওর মনের অহংকারগুলো কষ্ট দিয়ে দূর করতে হবে, ফারহানের করা সকল অপমানের প্রতিদান দিতে হবে। এগুলো ভাবছে এমন সময় দেখলো সোহানা চোখ মুছে রুমের দিকে আসছে। ফারহান তাড়াতাড়ি গিয়ে সোফাতে শুয়ে পড়লো আর ঘুমের ভান ধরে লাগলো। সোহানা রুমে এসে ফারহানের পায়ে ধরে মাফ চাইতে থাকলো আর বলতে লাগলো, ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা না বুঝে দিনের পর দিন তোমাকে অপমান করেছি, অনেক থাপ্পড় মেরেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে তোমার সব কথা আমি শুনবো। তুমি যেভাবে চলতে বলবে সেইভাবেই চলবো। তোমাকে আর কখনো আমি অপমান করব না, থাপ্পড় দিব না। প্লিজ তুমি আমাকে তোমার করে নাও। জানো ফারহান, আজকে আমাকে নীল অবিশ্বাস করেছে। সে বলেছে আমি নাকি একটা নষ্ট মেয়ে। এই কথাটা বলেই সোহানা কান্না করে দিল। আর ফারহান ঘুমের ভান ধরে সবকিছু শুনতে লাগলো। আজকে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কারণ আজকে সোহানা ওকে মেনে নিয়েছে। কিন্তু সে যে এখন সোহানাকে মানবে না, তাকে অনেক কষ্ট দেবে, এটা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। তারপর ফারহান ঘুমিয়ে গেল, আর সোহানাও পায়ের কাছে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে সোহানার ডাকে ঘুম ভাঙলো। ফারহান উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিল। এমন সময় সোহানা কোথা থেকে যেন আসলো, এসে একটা কালো শার্ট দিল পরতে। ফারহান কালো শার্টটা সোহানাকে রাখতে বললো আর বলল, দেখেন, আলমারিতে নীল একটা শার্ট প্যাকেটে আছে, সেই শার্টটা দেন, আমি সেটা পরবো। সোহানা বলল, আজকে এই শার্টটা পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। এই যে ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে? কেন বলো তো? এই যে আপনি আমাকে তুমি করে বলতেছেন, আবার শার্ট চয়েস করে দিচ্ছেন, তাই বললাম আর কি। স্বামী আমি, তাও আবার আপনার ব্যাপারটা হাস্যকর না? এখানে হাসার কি আছে? তুমি আমার স্বামী, এটা আমি বলতেই পারি, তাই বলেছি। তাই বলে কি হাসতে হবে? 2-3 পরে আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে, আর আপনি অন্যের বউ হয়ে যাবেন, আর এখন বলছেন আমি নাকি আপনার স্বামী, তাই হাসলাম। আর আমার নীল শার্টটা দিন, আমি এখন পরে অফিসে যাব। আজকে অফিসে না গেলে হয় না? আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে যেতেই হবে। তারপর সোহানার কিছু বলল না, শার্টটা দিয়ে চলে গেল। ফারহান সোহানার চোখে স্পষ্ট জল দেখতে পেল, আর একটু বললেই কান্না করে দিত। কি রে, কি অবস্থা? এই তো ভালো, তোর? এই তো আছি একরকম। আচ্ছা, কালকের ওষুধে কি কাজ হয়েছে? একটু হয়েছে। আচ্ছা, আজকে কি অফিস ছুটির পরে সত্যি সত্যি পার্কে যাবি? হুম। তারপর মেঘলার সাথে আরো অনেক কথা কাজ করতে থাকলো। কাজ করতে করতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। মেঘলা ফারহানকে নিয়ে রিক্সা করে চলে আসলো পার্কে। আসার সময় সোহানার অফিসের সামনে দিয়ে পার্কে আসলো। আসার দেখলো সোহানা ফারহান আর মেঘলাকে রিক্সা করে আসতে দেখলো। একটু পরে দেখলো সোহানা ওদের পিছু নিয়েছে। ফারহান আর মেঘলা পার্কে চলে আসলো। এসে একটা কোণাতে একটা বেঞ্চে গিয়ে ফারহান আর মেঘলা বসলো। একটু পরে দেখলো সোহানা ওদের ফলো করতে করতে এখানে চলে এসেছে। ফারহান সোহানায় এসে পড়েছে, অভিনয় শুরু করে দে। ঠিক আছে, সোহানায় কাছে আসলে তুই কথা বল, শুরু করে দিবি। ঠিক আছে। সোহানা এসে ওদের পেছনের একটা বেঞ্চে বসলো। বসার সাথে সাথে মেঘলা বলতে শুরু করলো, ফারহান, তোমাকে ছাড়া আমার আর থাকতে মন চায় না। তুমি প্লিজ ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। আমারও তোমাকে ছাড়া থাকতে মনে চায় না বাবু, আর কিছুদিন অপেক্ষা করো, আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। প্লিজ ওই ড্যানিটাকে তুমি তাড়াতাড়ি ডিভোর্স দাও, ওকে দেখলেই আমার কাজ চলে যায়। ঠিক আছে, আমি কালকে উকিলের কাছে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে যাব। এখন খুশি? খুশি, অনেক অনেক খুশি। বলে ওকে জড়িয়ে ধরল। আর ওইদিকে ফারহানের মেঘলার কথা শুনে সোহানা কান্না করতে করতে চলে গেল। সোহানার চলে যাওয়ার পরে মেঘলা ওকে ছেড়ে দিল আর বলে, চল ফারহান, অনেক দিন ধরে বাইরে তোর সাথে ঘুরি না, আজকে অনেক ঘুরবো। চলো। তারপর মেঘলার সাথে অনেক ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে 10টা বাজে বাসায় আসলো। বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো সোহানা কান্না করছে। আর জানি সে কেন কান্না করছে। তারপর জিজ্ঞেস করলো, আপনি কান্না করছেন কেন? আমার কথা শুনে সোহানা মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলছেন না কেন? কি হলো, কথা কি কানে যায় না? আপনি কান্না করতেছেন কেন? এই কি, আপনি এত রাতে কান্না করতেছেন কেন? কি হলো, কথা বলতেছেন না কেন? কি হলো বলেন, আপনি কান্না করতেছেন কেন? তারপর সোহানা ওকে কিছু না বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর কান্না করতে থাকলো। ফারহান কোন রকম সোহানাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে ওটা চড় লাগিয়ে সমস্যা কি আপনার, কি করছেন?
এখন ভালোবাসতে পারবো না। আমি এখন মেঘলাকে ভালোবাসি। কিছুদিন পরে আমি আপনাকে ডিভোর্স দিয়ে মেঘলাকে বিয়ে করব। আর আপনি এখন কেন আমার মতো ছোট লোক লজ্জা বদমাশ একটা ছেলেকে কেন ভালোবাসবেন? আমাকে ভালোবাসলে আপনার মান সম্মান তো কমে যাবে। আর আপনি যে এখন আমাকে ভালোবাসেন এটা লোকে জানলে হাসাহাসি করবে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি আমি ভুলটা বুঝতে পেরেছি। আর লোকে কি বলবে না বলবে তা নিয়ে আমার যায় আসে না। সরি, আমি এখন মেঘলার মনটা ভাঙতে পারবো না, কারণ আমি জানি একজনের মন ভাঙলে কত কষ্ট হয়। আর কয়েকদিনের মধ্যেই আপনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। এখন এগুলো বলছেন কেন? এইগুলো বলছি কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন, নীলের কি হয়েছে? সে কি আমার মতো গরিব হয়ে গেছে নাকি বিয়ে করে ফেলেছে? অনেক রাত হয়ে গেছে, সরেন, এখন আমি ঘুমাবো। সকালে আবার আমার অফিস আছে। তুমি ইচ্ছে করলে আমার সাথে খাটে ঘুমাতে পারো। সরি, আমার মতো ছোট লোকের, আপনার মতো ধনী ঘরের মেয়ের সাথে এক বিছানাতে ঘুমাতে পারবো না। এই কথাটা বলার পরে সোহানের মুখটা কালো করে খাটে গিয়ে শুয়ে পড়লো। আর ফারহান সোফায় শুয়ে শুয়ে ভাবছে, আমাকে অনেক কষ্ট দিছো, অনেক অপমান আর চড় দিছো। এখন দেখো কেমন লাগে। তুমি আমাকে যেই পরিমাণ কষ্টগুলো দিছো, আমিও ঠিক তোমাকে সেই পরিমাণ কষ্ট দিব। তারপর তোমাকে মেনে নিব। এগুলো মনে মনে ভাবতে থাকলো। একটু পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালে ফারহান, এই ফারহান ওঠো, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ফারহান ঘুম থেকে উঠেই, তুই কোন অধিকারে আমার গায়ে হাত দিয়েছিস? আর তোকে কি আমি ডাকতে বলেছি? আর কোনোদিন যদি এমন দেখি তাহলে তোর খবর আছে। সোহানা ফারহানের কথা শুনে কান্না করতে করতে নিচে চলে গেল। আর ফারহান চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রওনা হলো। বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছে না। হঠাৎ সোহানের গাড়ি এসে ফারহানের সামনে দাঁড়ালো। সোহানা জানলা দিয়ে বলল, গাড়ির ভেতরে আসো, আমি তোমাকে তোমার অফিসে নামিয়ে দিয়ে আসি। সরি, আমি আসলে কোনো বড়লোক মানুষের গাড়িতে উঠি না। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করছিল। তখনই মেঘলার আগমন। কি রে, কি করিস? এই তো কাজ করতেছি রে। চল আমার সাথে। কোথায় যাবি? তোকে আমি আসতে বলছি, আই এত প্রশ্ন করতেছিস কেন? সরি ম্যাডাম। ওই, আমি তোর কিসের ম্যাডাম? হ্যাঁ, আর একদিন যদি তুই আমাকে ম্যাডাম বলিস তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। তারপর মেঘলার সাথে মেঘলার গাড়িতে গিয়ে বসলো। মেঘলা গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে ওরা একটা কফি শপের কাছে পৌঁছে গেল। তারপর মেঘলা ফারহানকে কফি শপের ভেতরে নিয়ে গেল। ফারহানও কিছু না বলে মেঘলার সাথে কফি শপের ভেতরে চলে গেল। তারপর মেঘলা 2 কাপ কফি অর্ডার করলো। একটু পরে কফি চলে আসলো। ফারহান কফি খেতে লাগলো। এখনো মেঘলার সাথে কোনো কথা বলেনি। কি কাজ? একটু পরে সোহানা এসে কফি খেতে আসবে, আর সোহানায় আসার সাথে সাথেই আমরা প্রেমের অভিনয় করব। এখন কি আমার সাথে রাগ করে থাকবি? ফারহান কিছু না বলে হেসে দিল। ফারহান আর মেঘলার হাসাহাসি করছে। এমন সময় সোহানা আসলো। ফারহান আর মেঘলাও প্রেম অভিনয় শুরু করে দিল। মেঘলা বলল, আচ্ছা বাবু, তুমি আমাকে বিয়ে করবে কবে? এই মাসের শেষ দিয়ে ওই ডাইনিটাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব বাবু। ওই নষ্টা মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না বাবু? বাবু। এদিকে সোহানা ওর আর মেঘলার এই কথাগুলো শুনে সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। একটু পরে ফারহান আর মেঘলাও চলে আসলো। মেঘলা বলল সে নাকি মার্কেটে যাবে, তাই কফি শপ থেকে সোজা চলে আসলো মার্কেট। মেঘলার মার্কেট করতে করতে প্রায় 3 ঘন্টা লাগলো। আল্লাহ জানে মেয়েদের মার্কেট করতে এত সময় কেন লাগে। মার্কেট শেষ করে মেঘলাকে নিয়ে ঘুরতে থাকলো। তারপর রাতে একটা রেস্টুরেন্ট থেকে দুজন খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেল। বাসায় এসে কলিং বেল দিতে সোহানা দরজা খুলে দিল। মনে হচ্ছে ওর জন্য দরজার পাশে বসে অপেক্ষা করছিল। ফারহান কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুয়ে পড়লো। একটু পরে সোহানার রুমে আসলো আর বলল, অফিস তো ছুটি হয়েছে সেই সন্ধ্যায়, তুমি এখন বাড়ি ফিরলে কেন? অবশ্যই আমাকে দিতে হবে। ঠাস ঠাস করে সোহানাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, শোন, আমি তোর কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই, আর কখনো আমার কাছে কোনো কিছুর কৈফিয়ত জানতে আসবি না। যদি আসিস তাহলে আজকের থেকে বেশি জোরে মাইর খাবি, কথাটা যেন মাথায় থাকে। আর তুই যে সময় অনেক দেরি করে বাসায় ফিরতি, তখন কি আমি তোর কাছ থেকে কৈফিয়ত চাইতাম? কখনোই চাইতাম না। সো তুইও আমার কাছে কোনো কৈফিয়ত চাবি না। আর মাকে বলিস আমি বাড়ির থেকে খেয়ে এসেছি। সোহানা মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলল। তারপর ফারহান ঘুমিয়ে গেল। এভাবেই চলছিল দিনকাল। ফারহান সোহানাকে আগের থেকে আরো বেশি কষ্ট আর অপমান করে, আর থাপ্পড়ও দেয়। দেখতে দেখতে 5 মাস 20 দিন শেষ হয়ে গেল। আর বাকি আছে মাত্র 10 দিন। ফারহান আর সোহানা ডিভোর্স হয়ে যাবে এরপর। এটা ভাবতে মনের মধ্যে ব্যথা অনুভব করতে থাকলো। মনে হচ্ছে কেউ ওর কলিজা আর মনের মাঝখানে হাতুড়ে দিয়ে পেটাচ্ছে। ভাবলো এই 10টা দিন সোহানাকে অনেক কষ্ট দেবে, তারপর সোহানাকে আপন করে নেবে। যেই ভাবনা সেই কাজ। আজকে মেঘলাকে বাড়িতে নিয়ে আসলো। ফারহান আর মেঘলা প্রেমের অভিনয় করবে তা দেখে সোহানা কষ্ট পাবে, তার জন্য মেঘলাকে বাড়িতে নিয়ে আসা। কারণ হলো
কোনো মেয়ে তার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারবে না। তাই মেঘলাকে এই 10 দিনের জন্য বাড়িতে নিয়ে আসলো ফারহান। ফারহানের সাথে মেঘলাকে বাড়িতে ঢুকতে দেখে সোহানার মনটা খারাপ করে রুমে চলে গেল। ফারহান মেঘলাকে নিয়ে আম্মুর কাছে গেল আর বলল, আম্মু দেখো কে এসেছে। কে এসেছে রে? এটা বলার পরে মেঘলা ওর পেছন থেকে আম্মুর সামনে আসলো। মেঘলা আম্মুর সামনে যেতেই বলা শুরু করে দিল, কি রে মা, কেমন আছিস? ভালো আন্টি। আমিও ভালো আছি। তা তোর আব্বু কেমন আছে? তারা আসলো না কেন? তারাও ভালো আছে, আর তারা আজকে দেশের বাইরে যাচ্ছে 10 দিনের জন্য, তাই আসে না। ও, তুই তাহলে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। আরে আন্টি, কিছু আনতে হবে না, আমি খেয়ে এসেছি এখানে। আম্মু শোনো। হ্যাঁ বল, শুনছি। আম্মু আঙ্কেল দেশের বাইরে যাবেন, তাই মেঘলাই আমাদের বাসাতে 10 দিন থাকবে। তা তো থাকবেই, তুই না বললেও আমি মেঘলাকে এই 10 দিনের জন্য এই বাসায় রেখে দিতাম। তারপর মেঘলা আর আম্মু কথা বলতে থাকলো। ফারহান চলে আসলো ওর রুমে এসে দেখে সোহানা বিছনাতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সোহানাকে কান্না করতে দেখে ফারহানের অনেক কষ্ট হচ্ছিল। মনটা চাচ্ছিল সোহানাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর চোখের পানিগুলো মুছে দিতে। মন চাচ্ছিল সোহানাকে বুকে জড়িয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এগুলো করলো না। ফারহান রুমে ঢুকে ধমক দিয়ে সোহানাকে বলল, কি হয়েছে, এমন ঢং করছেন কেন? মেঘলাকে তুমি কেন এই বাড়িতে নিয়ে এসেছো? আজ বাদে কাল আমি মেঘলাকে বিয়ে করব, তাই নিয়ে এসেছি। আচ্ছা, মেঘলাকে নিয়ে আসাতে তোমার কোনো সমস্যা হচ্ছে? সমস্যার কারণ হলো কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে পারবে না। কে তোমার স্বামী? তুমি আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দেব না। আমার মতো ছোট লোক, লুচ্চা লম্পট, যার স্বভাবের ঠিক নেই, সে তোমার স্বামী? তুমি কি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে? আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো, আর আমার আগের কার্যকর্মের জন্য আমি দুঃখিত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আপন করে নাও। সরি, এখন আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। কি গ্যারান্টি আছে আপনি ভালোই নাকি খারাপই? বলা তো যায় না। বয়ফ্রেন্ডের সাথে কি না কি করছেন, এমনও তো হতে পারে যে আপনার চরিত্রের ঠিক নাই। ফারহান চুপ করো, আমি আর নিতে পারতেছি না। সত্যিটা সবারই শুনতে খারাপ লাগে, আপনারও লাগতেছে? প্লিজ ফারহান, তুমি আমাকে বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমাকে, প্লিজ একটি সুযোগ দাও। এ কি, আমার মতো একটা ছোট লোক, চরিত্রহীন ছেলের পা আপনি কেন ধরছেন? প্লিজ ফারহান, এগুলো বলে আমাকে আর কষ্ট দিও না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাউকে ক্ষমা করতে পারবো না, আমি ক্ষমা করার মালিক না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আল্লাহর কাছে চান, আমার কাছে না। এটা বলে ফারহান সেখান থেকে চলে আসলো। যদি এখন না চলে আসতো তাহলে হয়তো এখনই সোহানাকে আপন করে নিতে হতো, কারণ সোহানার চোখের জল ফারহান সহ্য করতে পারে না। রুম থেকে বের হতে দেখে রুমে দরজার পাশে মেঘলা দাঁড়িয়ে আছে। ফারহান মেঘলাকে দেখে বলল, কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখি তুই আর সোহানাই কথা বলতেছিস, তাই আর ভেতরে যাই নাই। আচ্ছা, এখন আমার সাথে আমার রুমে চল। তারপর মেঘলার সাথে রুমে গেল, গিয়ে ওর কাছে বসলো। ফারহান বসতে মেঘলা বলল, ফারহান অনেক কষ্ট দিয়েছিল সোহানাকে, এখন তো সোহানাকে মেনে নেওয়া উচিত। আমিও সেটাই ভাবতেছি, সোহানাকে মেনে নিব নাকি আরো কষ্ট দিব। অনেক তো কষ্ট দিলি, এবার মেয়েটাকে মেনে নে, সে তো তার ভুল বুঝতে পেরেছে। এই 10টা দিন কষ্ট দিয়ে নিই, তারপর মেনে নিব। তার আগে যদি মেঘলে কিছু করে বসে তখন কি করবি? বলা তো যায় না। সোহানা যেই পরিমাণের রাগী। মেঘলার মুখে এমন একটা কথা শুনে বুকের বাম পাশটা একটু কেঁপে উঠল। তারপর ভাবতে থাকলো যে আর সোহানাকে কষ্ট দেবে না, আর সোহানাকে অপমান করে কথায় কথায় সোহানার গায়েও হাত তুলবেন, সোহানাকে কালকে আপন করে নেবে। তারপর ফারহান মেঘলার রুম থেকে চলে আসলো নিজের রুমে, এসে দিল একটা ঘুম। সোহানার ডাকে ওর ঘুম ভাঙ। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলো, বাস্তবতাটা বড়ই অদ্ভুত। এতদিন সোহানার পিছনে আমি ঘুরেছি, কিন্তু সোহানা আমাকে কোনো পাত্তা দেয়নি। আর এখন সোহানাই আমার পিছনে ঘুরতেছে, আমি তাকে কোনো পাত্তা দিচ্ছি না। আগে সে আমার সাথে খারাপ ব্যবহার করত, আর এখন আমি তার সাথে খারাপ ব্যবহার করি। এগুলো ভাবছে এমন সময় সোহানা ছাদে এসে বলল, এই সময় তুমি ছাদে কি করছো? আকাশের তারাগুলো গুনতেছিলাম। আপনি এখন ছাদে এসেছেন কেন? তোমাকে খুঁজতে এসেছিলাম। আমাকে খুঁজছেন কেন জানতে পারি? রুমে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে গল্প করব, তাই তোমাকে খুঁজতেছিলাম। আমার মতো ছোট লোক, চরিত্রহীন ছেলের সাথে আপনি কি গল্প করবেন? আর আমার মতো ছেলের তো বিশ্বাস নাই, সুযোগ পেলে আপনার ইজ্জতের উপরে হাত দিতে পারি। প্লিজ ফারহান, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি আমার আগের ব্যবহারের জন্য খুবই দুঃখিত, খুবই লজ্জিত।
আপনাকে মাফ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি আপনি শর্তগুলো রাজি হন তাহলে আমি আপনাকে মেনে নিব। বলো ফারহান, কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমার প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে সেবা করতে হবে। তৃতীয় শর্ত হলো কোনো অহংকার আপনার মনে থাকতে পারবে না। আর চতুর্থ শর্ত হলো আমার অনুমতি ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলতে পারবেন না। এখন বলুন, আপনি কি আমার শর্তগুলো মানতে পারবেন? আমি তোমার সব শর্ত মানতে পারবো। তুমি আমাকে আপন করে নিবে তো? এই শর্তগুলো যদি ঠিকমতো পালন করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নিব। ঠিক আছে, আমি তোমার সব শর্ত এখন থেকে মেনে চলবো। বলো, কতদিন এভাবে চললে তুমি আমাকে আপন করে নিবে? আমাদের ডিভোর্সের আর মাত্র 10টা দিন বাকি আছে। তুমি যদি এই 10 দিন সবগুলো শর্ত পালন করতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে মেনে নিব। আর যদি না মানতে পারো তাহলে 10 দিন পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, এই 10 দিন আমি তোমার সবগুলো শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এটা বলে সেখান থেকে খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলো। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেলো। তারপর যে যার রুমে চলে আসলো। রুমে এসে সোফাতে শুয়ে পড়বে তখনই সোহানা বলল, আজকে থেকে কি আমার সাথে খাটে ঘুমানো যায় না? ফারহান সোহানার কথা শুনে তার দিকে তাকিয়ে দেখে চোখের কোণে পানি এসে আছে। না করলেই মনে হয় চোখ থেকে পানিগুলো পড়ে যাবে, তাই বলল, আপনার সাথে ঘুমাতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আপনার আর আমার মাঝে একটা কোলবালিশ, আর আপনি আমার দিকে আসতে পারবেন না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপর ফারহান গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লো। একটু পরে ফারহান আর সোহানা মাঝখানে একটা কোল বালিশটা রেখে সোহানাও ঘুমিয়ে। ফারহান এখনো ঘুমায়নি, কারণ প্রতি রাতে সোহানাকে মনটা ভরে দেখে তারপর ঘুমায়। তাই আজকেও সোহানাকে মন ভরে দেখে ঘুমিয়ে গেল। ফজরের সময় সোহানা ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলো। তারপর নামাজ শেষ করে কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। বাসায় এসে সোজা ওর রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখে সোহানা নামাজ পড়ে মোনাজাত করে কান্না করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ, তুমি ফারহানকে আমার কাছে ফিরিয়ে দাও। ও শর্তগুলো যেন পালন করতে পারি। যে ধৈর্য সহ্য আমাকে তুমি দিয়ে দাও। হে আল্লাহ, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, এতদিন আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাকে আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা দেওয়া হোক। আজকে সোহানার মোনাজাতে কান্না করাটা অনেক ভালো লাগলো। ওর কান্না দেখে ওর প্রতি রাগগুলো সব মাটি হয়ে গেল। নিজেকে নিয়ে এখন অনেক গর্বিত হচ্ছে ফারহান। গর্বিত হওয়ার কারণ হলো কোনো মেয়ে মোনাজাত ধরে ওর জন্য কান্না করছে, এটা ভেবে অনেক ভালো লাগছে তার। কয়েকজনের ভাগ্যে এমন হয় বলুন, কয়জনকে পাওয়ার জন্য এমন কেউ মোনাজাত করে কান্না করে। এগুলো ভাবতে ভাবতে আবার বাসায় বাইরে চলে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মেঘলা ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ও কোথায়। তখন ফারহান বলল, এই রেস্টুরেন্টের সামনে আছি, তুই আয়। একটু পরে মেঘলা আসলো। তারপর মেঘলা আর ফারহান রেস্টুরেন্টে ঢুকে একটু সামনে যেতে বড় ধরনের একটা শখ খাওয়ার কারণ হলো ফারহানের সামনে টেবিলটিতে সোহান একটা ছেলের সাথে বসে আছে আর ছেলেটি সোহানার হাত ধরে বসে। ফারহান সোহানার এইসব কাজ দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সোহানাকে এভাবে অন্য একটা ছেলের সাথে দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। তাই মেঘলাকে নিয়ে সে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসলো। মেঘলাকে নিয়ে একটা নদীর পাড়ে গেল। সেখানে ফারহান প্রায় যায়। ভাবলো আজকে মনটা যখন ভালো নেই, তাই আজকে মেঘলাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকো। নদীর পাড়ে এসে একটা টেবিলের উপর দুজনে চুপ করে নদীর দিকে তাকিয়ে আছে। ফারহান মনে মনে ভাবছে, আর মনে হয় সোহানাকে আমার করে পাবো না। আর মনে হয় সোহানা আমার কাছে এসে বলবে না যে ফারহান, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি আপন করে নাও। আর মনে হয় সোহানাই আমাকে জড়িয়ে ধরে একটু কান্না করবে না। আচ্ছা, 10 দিন পরে সোহানাই কি আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলেটির হাত ধরে চলে যাবে? আমি কি ওকে ছাড়া থাকতে পারবো? না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। যে করেই হোক সোহানাকে বুঝিয়ে আমার কাছে রাখতেই হবে। আমি সোহানাকে ছাড়া বাঁচতে পারবো না। এগুলো মনে মনে ভাবছে। এমন সময় মেঘলা বলল, কি রে ফারহান, তুই কান্না করতেছিস কেন? কই, আমি তো কান্না করতেছি না, মনে হয় চোখে কি যেন গেছে। তুই কি আমাকে ছোট বাচ্চা মনে করিস? আমি কিছুই বুঝি না। কান্না করা ছাড়া আর কি করবো বলো? কান্না না করে ভাবতে থাক কি করে সোহানাকে তোর কাছে রাখবি। সেটাই তো ভাবতেছি, কি করো এখন সোহানাকে আমার কাছে রাখবো? আরে মন খারাপ করস কেন? আমি তো তোর পাশে আছি। চলো, বাসায় যে অনেক খিদে লাগছে। চল। তারপর মেঘলাকে নিয়ে সে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে সোহানা আগে বাসায় চলে এসেছে। ফারহান বাসায় যেতেই বলল, এই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি। ফারহান চুপ থাকার কারণ হলো সোহানার কথা শুনে মনে হচ্ছে সে তাকে ডিভোর্সের জন্যই খুঁজছে। কি হলো, কথা বলছো না কেন? কোথায় ছিলে এতক্ষণ? এই তো একটু নদীর পাড়ে গিয়েছিলাম।
জানো ফারহান, আজকে আমি অনেক খুশি। সোহানার মুখে এমন কথা শুনে বুকের বাম পাশটা কেঁপে উঠল। তারপর ফারহান একটু স্বাভাবিক হয়ে বলল, এত খুশির কারণটা কি জানতে পারি? আজকে নীল এসেছিল আমার কাছে। আমাদের বাসায় এসেছিল? না, এই বাসায় আসে না, তোমার সাথে শপিং মলে দেখা হয়েছিল, তারপরে একটা কফি শপে আমাকে নিয়ে গিয়েছে। তারপর? নীল এখন আমাকে বিয়ে করতে চায়, আমার সাথে সবকিছু আবার আগের মতো করতে চায়। তা তুমি কি বললে? আমি কিছু বলিনি। ও তা সারাদিন তো মনে হয় কিছু খাও নাই। বুঝছি, সারাদিন কিছু খাওয়া হয় নাই, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর ফারহান ফ্রেশ হতে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘলাকে সাথে করে নিয়ে এসেছে খাবার খাওয়া। খাওয়া শুরু করার সময় ঘটলো আরেক ঘটনা। তারা মানুষ হলো 3 জন আর ভাতের প্লেট হলো 2। এখন কি করবে? তাই ফারহান সোহানাকে বলল, সোহানা, এটা কি করছো? আমি আবার কি করলাম? আমরা মানুষ হইলাম 3 জন, তুমি ভাতে প্লেট 2টা আনছো কেন? আসলে আজকে সবজি কাটার সময় আমার হাতটা কেটে যায়, তাই ভাবলাম তুমি আমাকে খাওয়াই দিবে, তাই 2টা প্লেট ভাত আনছি। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিতেছি। তারপর ফারহান সোহানাকে খাইয়ে দিতে লাগলো আর ফারহান নিজেও খেতে। মেঘলা ওদের এই দৃশ্য দেখে মুচকি, আর ওর কাছে মনে হচ্ছে যে এই খাওয়াই মনে হয় ওর আর সোহানার একসাথে শেষ খাওয়া। আর মনে হয় ফারহান সোহানাকে খাইয়ে দিতে পারবে না। এগুলো ভাবছে আর সোহানাকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ করে সোহানার ফোনটা বেজে উঠলো। ফারহান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নীল ফোন দিয়ে। সোহানা খাওয়া রেখে নীলের সাথে কথা বলতে চলে গেল। ফারহান আর না খেয়ে হাতটা ধুয়ে চলে আসলো ছাদে। আর মেঘলা ওকে এমন ভাবে আসতে দেখে বুঝে ফেললো যে ওর মন খারাপ, তাই সেও আর না খেয়ে তার পেছন পেছন ছাদে চলে আসে। ফারহান ছাদে এসে কান্না করে দিল। মেঘলা ওর কান্না করা দেখে ওর পাশে এসে বসল আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। ফারহান কান্না করতেই থাকলো। আর অন্যদিকে সোহানা নীলকে বলছে, সোহানা প্লিজ তুমি ফারহানকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। ওই তোকে আমি ফোন দিতে মানা করছি না, তারপরও তুই আমাকে ফোন দিস কেন? আর তোর কথা আমি ফারহানের মতো একজন মানুষকে ডিভোর্স দিব তুই ভাবলি কি করে? তোর জন্য আমি ফারহানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য ফারহান এখনো আমার সাথে ভালো করে কথা বলে না। প্লিজ সোহানা এমন করে বলো না, তুমি না আমাকে ভালোবাসতে, তুমি না আমার সাথে কথা না বললে থাকতে পারতা না, তাহলে এখন এমন করছো কেন? আমি আগে তোকে ভালোবাসতাম কিন্তু এখন বাসি না। এখন আমি আমার স্বামীকে ভালোবাসি। আগে তোর সাথে কথা না বলে থাকতে পারতাম না, কিন্তু এখন আমি থাকতে পারি। কিন্তু এখন ফারহানের সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। এখন ফারহানকে না দেখলে আমার কিছুই দেখতে ভালো লাগে না। কারণ কি জানিস, এখন আমি ফারহানকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কি বলতেছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে তো? যা বলতেছি ঠিক বলতেছি। আর তোকে ভালোবেসে আমার মাথা নষ্ট হয়ে গেছিল, যার জন্য ফারহানের মতো ছেলেকে আমি স্বামীর অধিকার দেইনি। এখন আমার মাথা পুরোপুরি ঠিক আছে। এখন আমার কি হবে? প্লিজ তুমি এমন করো না। তুই জাহার নামে যা, তাতে আমার কি? যখন আমাকে ছেড়ে গিয়েছিলি তখন কি তুই আমার কথা ভেবেছিলি? এখন কেন আমি তোর কথা ভাববো? এখন আমি শুধু আমার স্বামীর কথা ভাববো। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। তুই মাফ চাচ্ছিস কেন? তুই তো আমার কাছ থেকে ধন্যবাদ প্রাপ্ত। তুই যদি আমাকে না ছেড়ে যেতি তাহলে তো আমি কখনো ফারহানকে চিনতেই পারতাম না। এই কথা বলে সোহানা ফোন কেটে দিল। তারপর মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেলে। সিম ভাঙার কারণ হলো, যদি এই সিম সোহানা চালায় তাহলে নীল নানান নাম্বার দিয়ে সোহানাকে ফোন দিয়ে বিরক্ত, তাই সিমটাই ভেঙে ফেললো। আর অন্যদিকে ফারহান এখনো ছাদে বসে কান্না করছে আর মেঘলা ওকে সান্ত্বনা দেওয়ার চেয়ে। ফারহান কান্না করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছে মনে। ফারহানের চুপ হয়ে যাওয়া দেখে মেঘলা ওকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ পেল না। তাই মেঘলা একটু ধাক্কা দিল আর ফারহান পড়ে গেল। মেঘলা বুঝতে পারলো যে ফারহান কান্না করতে করতে জ্ঞান হারিয়ে, তাই সে ওকে রেখে সোহানাকে বলল, সোহানার আব্বু আম্মুকে বলল যে ফারহান ছাদে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাই শুনে তারা ছাদে আসলো। তারপর ওকে ছাদ থেকে হাসপাতালে নিয়ে গেল। ফারহানের যখন জ্ঞান ফিরলো তখন দেখলো সোহানা ওর একটা হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ফারহান ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। সোহানার দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারলো অনেক কান্না। ফারহান সোহানার কপালে একটা ভালোবাসার পরও সেকে দিতেই সোহানার ঘুমটা ভেঙে গেল। সোহানা ঘুম ভাঙতে ওর দিকে তাকিয়ে দেখলো জ্ঞান ফিরে। তারপর ওকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। ফারহানও সোহানাকে অনেক শক্ত করে ধরলো। সোহানা ওর বুকের মাঝে কান্না করে, ফারহানও আবার কান্না করে দিল। সোহানা কান্না করতে করতে ওর বুক বিছিয়ে। তারপর ফারহান সোহানাকে বলল, এই পাগলি, এমন ভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছিল? তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? তোমার কথা ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি মনে নেই। আমি মেঘলার কাছে সব শুনেছি। তোমার আর মেঘলার মাঝে যে কোনো সম্পর্ক নেই তা মেঘলাই আমাকে বলেছে। ও, মেঘনাই তোমাকে বলে দিয়েছে? আচ্ছা সোহানা, তুমি আমাকে ছেড়ে নীলের সাথে চলে যাবে না তো? জানো তুমি চলে গেলে আমি মরেই যাব। না পাগল, আমি তোমাকে ছেড়ে কখনোই নীলের কাছে যাব না। আর কখনোই তুমি মরে যাওয়ার কথাও মুখে আনবে না, মনে থাকবে? তুমি আমাকে কখনো কষ্ট দিও না, তাহলে আমিও আর মরে যাওয়ার কথা মুখে আনবো না।
ঠিক আছে। পাগল। পাগলি। তারপরের দিন ওকে বাসায় আনা হলো। সারাদিন সোহানা ওর পাশেই ছিল। যখন ওর যা প্রয়োজন সব সোহানা এনে দিয়েছে। আজকে সোহানাকে পুরাই বউ বউ লাগছে। রাতে সোহানা আর ফারহান রুমে শুয়ে আছে। তখন সোহানা বলল, ফারহান, আমার না তোমার মতো একটা কিউট বেবি লাগবে। আমার মতো বেবি আনতে হলে তো তোমাকে অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি। তাহলে বেবি আনার মিশন শুরু করা যাক।